আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে টিচার ইনবক্সে জানাই দিও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ ফর আস্কিং। তোমরা সবাই কেমন আছো? ওকে না, ভেরি গুড। চলো ভাইয়া, হচ্ছে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আমরা কি হোমওয়ার্কটা বাসায় করতে পারছি? ওকে, গুড। চলো আগে, আমাদের হোমওয়ার্কটা ছিল হচ্ছে অনেকটা এরকম যে অ্যানালাইজ দ্য অ্যাসিডিক প্রপার্টি অফ সি এন্ড ডি কম্পাউন্ড ইন দ্য স্টেম অন দ্য বেসিস অফ রেজোনেন্স। হ্যাঁ, আচ্ছা, তো রেজোনেন্সের বেসিসে আমাদের এগুলো হচ্ছে এক্সপ্লেইন করা লাগবে। চলো দেখি, সি কি আর ডি কি, সবাই বলো তো ভাইয়া, সি কি আর ডি কি? সি কোনটা আর ডি কোনটা, একটু বলো দেখি ভাইয়াকে। সি কোনটা আর ডি কোনটা? দেখলাম, হ্যাঁ দেখো এখানে দেওয়া কি, ক্লোরোবেনজিন, তাই তো? আমরা কি জানি, তোমার কাছে আছে ক্লোরোবেনজিন, হুম, প্লাস তুমি এটার মধ্যে কি দিচ্ছ, ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো 10%, 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিছো, 150 অ্যাটমসফেরিক প্রেসার দিছো। তাহলে ফার্স্টে হবে হচ্ছে সোডিয়াম ফিনেট বা সোডিয়াম ফিনক্সাইড ও এনএ, এই মাইনাস এই প্লাসের সাথে রিয়াকশন করবে এবং তৈরি হবে একটা HCl। এবং এই জিনিসটাকে যদি তুমি ওই যে ডিস্টিলেশন করো সুন্দর মতো, তখন কি হবে, সোডিয়ামটা ক্লোরিনের সাথে চলে যাবে, NaCl, প্লাস ফর্ম করবে এইচটা এখানে চলে যাবে, ফর্ম করবে হচ্ছে ফেনল। ফেনল এটা কিন্তু সি নাম্বার, এটা হচ্ছে সি, তার মানে সি হচ্ছে ফেনল। হ্যাঁ, গুড, ভেরি গুড আরিফ। ডিটা কি একটু দেখি, মোনোক্লোরো অ্যালকেন কন্টেনিং 2 কার্বন। ওকে, 2 কার্বন, তাহলে CH3 CH2Cl, ধরো এটাকে দিলাম মোনোক্লোরো অ্যালকেন কন্টেনিং 2 কার্বন। অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস ভার্সনটা দিলাম। বলো তো ভাই এটা SN1 নাকি SN2? হ্যাঁ, সাফান হয়েছে, ভেরি গুড। বলো তো ভাই এটা SN1 নাকি SN2? সবাই মনে করে একটু বলো, এটা কি SN1 নাকি SN2? ওকে, ভেরি গুড, এটা কিন্তু অ্যাকচুয়ালি SN2, তাই না? এটা হচ্ছে অ্যাকচুয়ালি SN2, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2। ভেরি গুড আরিফ। আচ্ছা, ভালো কথা। SN2 হবে, SN1 হচ্ছে 3 ডিগ্রির জন্য ডোমিনেন্ট আর 1 ডিগ্রির জন্য হচ্ছে SN2 ডোমিনেটিং। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এখানে কি হবে, সোডিয়াম ক্লোরাইড আলাদা হয়ে ফর্ম করবে হচ্ছে CH3 CH2OH, ইথানল। ঠিক আছে, ফর্ম করবে কি ভাইয়া, ইথানল। ওকে, তাহলে ইথানলটা হচ্ছে তোমার ডি। এখন বলছে সি আর ডি, অ্যানালাইজ দ্য অ্যাসিডিক প্রপার্টি অফ সি এন্ড ডি কম্পাউন্ড ইন দ্য স্টেম অন দ্য বেসিস অফ রেজোনেন্স। আচ্ছা, রেজোনেন্সের বেসিসে এটা হিসাব করতে হবে। আচ্ছা ফাইন, চলো আমরা একটু হিসাব কিতাব করি। তাহলে ফার্স্ট অফ অল যদি সি এর কথা আমি একটু এই পাশে লিখে রাখি, সিটা হচ্ছে ফেনল আর ডিটা হচ্ছে ইথানল। ওকে, আচ্ছা, এখন ঘটনাটা কি, এটার যদি রেজোনেন্স স্ট্রাকচারটা আমরা একটু আঁকি, তো দেখো ফার্স্টে ও এইচ, তাই না, রেজোনেন্স স্ট্রাকচারটা আঁকতে হবে, এটা হলো 1 নম্বর স্ট্রাকচার। তো ফার্স্টে কি হয়, অক্সিজেন তার লোন পেয়ারটা ভিতরে বন্ডে শেয়ার করা ট্রাই করে রেজোনেন্স ইনক্রিজ করার জন্য, স্টেবিলিটি বাড়ানোর জন্য। তখন এই কার্বনে হ্যান্ড হয়ে যায় কয়টা, দেখো 1 2 3 4, আর একটা আসলে 5, 5টা, যেটা পসিবল না। তো তখন এই পাই বন্ড রিপালস হয়ে সামনের কার্বনের দিকে লোন পেয়ার আকারে চলে যায়। ওকে, ওকে, তারপর এখানে ডাবল বন্ড ও এইচ, এখানে একটা প্লাস, লোন পেয়ার চলে গেছে, এই কার্বনের মাথায় একটা লোন পেয়ার নেগেটিভ, এই আর এই। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড স্ট্রাকচার। এখন কি হবে, এখন হচ্ছে এই কার্বনের হ্যান্ড দেখো এটা 1 2 আর একটা হাইড্রোজেন 3, একটা হ্যান্ড শর্টেজ, ওই লোন পেয়ারকে পাই বন্ড আকারে এখানে পাস করবে, তখন এই কার্বনের আবার 5টা হ্যান্ড হয়ে যাবে, দেখো 1 2 3 4 আর একটা আসলে 5। তখন এই পাই বন্ড আবার রিপালস হয়ে সামনের কার্বনের দিকে চলে আসবে।
ওকে, দেখি কি হচ্ছে। প্লাস এটা এখানে চলে আসলো, এইটা লোন পেয়ার মাইনাস। ওকে, এটা হচ্ছে থার্ড স্ট্রাকচার। এরপর কি হচ্ছে, এই যে এই কার্বনের হ্যান্ড কয়টা দেখো, 1 2 3, তিনটা। তো সে এটাকে সামনের দিকে পাস করবে পাই বন্ড আকারে, তখন এই কার্বনের হ্যান্ড হয়ে যাবে কয়টা দেখো, একটা হাইড্রোজেন 1 2 3 4, আরেকটা আসলে 5। সো তখন এই পাই বন্ড রিপালস হয়ে এই সামনের কার্বনের কাছে চলে যাবে লোন পেয়ার আকারে। ভালো কথা। তো তখন এটা ডাবল বন্ড ও এইচ, এইটা আসলো, এইটা আসলো, এখানে হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে ফোর্থ স্ট্রাকচার। ওকে, সো এখন কি হবে, এই কার্বনের হ্যান্ড দেখো, একটা হাইড্রোজেন 1 2 3, তিনটা, তাহলে এইটা আবার সামনে চলে আসবে পাই বন্ড আকারে, এই কার্বনের 5 হ্যান্ড 1 2 3 4 5, পাঁচটা হয়ে যাবে, সে আবার এই লোন পেয়ারটাকে ফেরত দিয়ে দিবে। তো ফাইনালি যেটা হচ্ছে এই এই আর এই, তাহলে ও এইচ, এই তো সুন্দর ফিফথ স্ট্রাকচার। এই যে রেজনিং স্ট্রাকচার থেকে আমরা কি বুঝলাম ভাই, মূলত বুঝলাম যে ফেনলের ক্ষেত্রে রেজোনেন্সটা হচ্ছে পজিটিভ মেসোমারিক ইফেক্টের জন্য হচ্ছে। কারণ কি, সে রেজোনেন্সের ইলেকট্রনটা ভিতরের দিকে দিচ্ছে এবং রেজোনেন্সটা এইটুকের মধ্যেই হচ্ছে। তার মানে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ডটা অনেক উইক হয়ে যাচ্ছে এবং সে হাইড্রোজেনকে ইজিলি রিমুভ করে দিতে পারছে। তার মানে ফেনল হচ্ছে অ্যাসিডিক। তার মানে সি যেটা, সেটা হচ্ছে অ্যাসিডিক। ডান, এটা হয়ে গেল। এইবার আসি ইথানলের ক্ষেত্রে। ইথানলের ক্ষেত্রে হয় কি, ধরো তোমার কাছে আছে একটা মানে ধরো লেটস সে সোডিয়াম, বা ধরো HCl আছে তোমার কাছে, অ্যাসিড। HCl এর সাথে যদি তুমি CH3 CH2OH, ওই যে অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইডের রেসপেক্টে যদি রিঅ্যাকশন করাও, তখন HCl হলো H দেয় আর এটা OH দেয়, ওয়াটার ফর্ম করে এবং ফর্ম করে হচ্ছে CH3 CH2Cl। তাহলে যে OH দেয় সে তো বেজ, বেজ হিসেবে অ্যাক্ট করতেছে। আবার দেখো CH3 CH2OH প্লাস লেটস সে আরেকটা কম্পাউন্ডের সাথে যদি তুমি রিঅ্যাকশন করাতে চাও, লেটস সে যে কোনো একটা কম্পাউন্ডের নাম্বার ধরো আরেকটা ইথানলের সাথে, CH3 CH2OH। দেখো এতে করে কি হবে, এই যে এই OH-টা এই H এর সাথে রিঅ্যাক্ট করে ওয়াটার ফর্ম করলো, এখানে কিন্তু H2SO4 দিতে হবে এন্ড এক্সেস অ্যালকোহল কথাটা লিখতে হবে ইন 140°C টেম্পারেচার। আশা করি মনে আছে, এগুলো সবগুলোই ভাইয়া পড়াইছিলাম। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে ফর্ম করলো কিন্তু ইথার, CH3 CH2O CH2CH3, ইথার ফর্ম করলো। তো এখানে বিষয়টা কি, অ্যালকোহল ইথার অ্যাসিড দুইটার মধ্যেই কাজ করতে পারবে। তার মানে এইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ নিউট্রাল বলা যায়। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ নিউট্রাল বলা যায়, কিন্তু এটা অবশ্যই অ্যাসিডিক। সো কে অ্যাসিডিক, কে বেসিক বা কে নিউট্রাল, এটার পুরা অ্যান্সারটা সবাইকে বুঝতে পারছি ইনশাল্লাহ? বলো তো টিচার বক্স একটু ভাইয়াকে, সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, গুড। তাহলে সবাই একটু কষ্ট করে এই কয়েকটা রিয়াকশন গুলো একটু লিখে ফেলি কুইকলি, লেখা হলে টিচার বক্সে একটা ডান লিখি। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ভাইয়া, বুঝছো? এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে ভ্যালিডেট করতে আর কি। হ্যাঁ, সো কুইকলি এটা একটু লেখো, লেখা হলে টিচার বক্সে একটা ডান লেখো। হ্যাঁ, নাও 2 মিনিটে লিখে ফেলো। হ্যাঁ।
ওকে, সবাই লিখছো না? ওকে, ডান। তাহলে জিনিসটা আরেকবার ছোট্ট করে সামারি করি, সেটা হচ্ছে ফেনলের ক্ষেত্রে তোমরা কি করবে ভাই, এটার নাম আরেকটা কার্বলিক অ্যাসিড। রেজোনেন্স স্ট্রাকচার আঁকবো ভাইয়া 5টা। একে এখানে দেখাই যাচ্ছে যে অক্সিজেনটা রেজোনেটিং মানে রেজোনেন্সে পার্টিসিপেট করতেছে, উইক হয়ে যাচ্ছে। সো সে ইজিলি হাইড্রোজেনকে রিমুভ করতে পারবে, তার মানে সে অ্যাসিড হিসেবে অ্যাক্ট করতে পারবে। আর এই যে দেখো ইথানলের ক্ষেত্রে খেয়াল করো, সে কখনো মানে অ্যালকোহল, কখনো অ্যাসিড, কখনো বেস, মানে অনেকটা নিউট্রালের মতো কাজ করে। সো এই জন্য আমরা এটাকে অ্যাসিডিক বলতে পারতেছি না। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমরা যদি একটু সামনের দিকে আগাই, আজকে আমাদের পড়া হচ্ছে অ্যালডিহাইডস এন্ড কিটোনস। ভাইয়া বলো অ্যালডিহাইডের জেনারেল কনফিগারেশন বা জেনারেল ফর্মুলাটা কি বলো তো একটু, সবাই কষ্ট করে। অ্যালডিহাইডের জেনারেল ফর্মুলা, এই যে আজকে থেকে অ্যালডিহাইড কিটোন পড়া শুরু, এবং ইভেনচুয়ালি আস্তে আস্তে সামনের ক্লাসগুলোতে এই জিনিসগুলোর আরো যেসব মেকানিজম গুলো আছে সেগুলো শিখবো। যেমন নেক্সট দিন আমরা এটার আরো ডিটেল মেকানিজম দেখবো। আজকে যেমন এটার বেসিক জিনিসপত্র পড়বো, প্লাস মেকানিজমটা কিসের উপর বেস করে আছে সেই জিনিসটাও পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, গুড। তাহলে এটাকে আমরা কি বলতেছি ভাইয়া, যদি আমরা অ্যালডিহাইড বলি সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে আর সিএইচও, বা এটাকে এভাবে লিখি সিএন H2N প্লাস 1 সিএইচও, যেখানে এন এর ভ্যালু কিন্তু 0, 1 2 অ্যান্ড সো অন, মানে 0 থেকেই শুরু হইতে পারবে চাইলে। আর কিটোনের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে আর সিও আর, মানে যেটাকে আমরা বলি সিএন H2N প্লাস 1 সিও সিএন H2N প্লাস 1, যেখানে এন এর ভ্যালু আমরা 1 থেকে শুরু হবে, 1 1 1, মানে 3টা কার্বন লাগবে মিনিমাম, 1 2 3 অ্যান্ড সো অন। আচ্ছা, তো বিষয় হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে বেসিক পার্থক্য কি? এই দুইটাই হচ্ছে কার্বনিল গ্রুপ, মানে এই দুইটার মধ্যে কি আছে, কার্বনিল গ্রুপ আছে। হোয়াট ইজ কার্বনিল গ্রুপ? এই যে সিও, এই দুইটার মধ্যেই ভাইয়া কার্বনিল গ্রুপ আছে। হুম, একটার মধ্যে একটা হাইড্রোজেন আছে, আর একটার মধ্যে কোনো হাইড্রোজেন নাই গ্রুপে। এই হচ্ছে মেইন পার্থক্য। এখন চলো তাদের ফার্স্টে রিঅ্যাক্টিভিটি নিয়ে একটু পড়াশোনা করি, তারপর বাকি জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল এই যে দেখো রিঅ্যাক্টিভিটির কথা বলছে, রিঅ্যাক্টিভিটি ইজ ডিক্রিজিং, রিঅ্যাক্টিভিটি ইনক্রিজিং, অনেকগুলো কথাবার্তা আছে এখানে। আচ্ছা, ফার্স্ট অফ অল ভাইয়া কি বলছিলাম, যে এরা হচ্ছে একটা কার্বনিল গ্রুপ। আচ্ছা, তোমরা সবাই একটু বলো তো ভাইয়া, হাইড্রোজেন আর অ্যালকাইল এই দুইটার মধ্যে কোনটা রিয়াকশন করতে রেজিস্ট করে? একটু বলো তো, কোনটা রিয়াকশন করতে রেজিস্ট করে? তোমাদের কি মনে হয়, হাইড্রোজেন আর অ্যালকাইল কোনটা রিয়াকশন করতে রেজিস্ট করে? আচ্ছা, সাফওয়ান একটা অ্যান্সার দিছো, গুড। বাকিরা দাও, তারপর ভাইয়া বলবো। হ্যাঁ, কোনটা রিয়াকশন করতে রেজিস্ট করে? আচ্ছা, গুড, ভেরি গুড। দেখো, হাইড্রোজেন কোথাও যত বেশি থাকবে তত বেশি রিয়াক্টিভিটি হবে, মানে তত সে রিয়াক্ট করতে পারবে বা রিয়াকশনে পার্টিসিপেট করতে পারবে। আর অ্যালকাইল যত বেশি হবে, অ্যালকাইল যত বেশি হবে তত কি হবে ভাই, অ্যালকাইল আর বেশি, আর কিন্তু হাইড্রোজেনের চেয়ে ভারী, ওয়েট বেশি, তার মানে এটা রেজিস্ট করবে বা স্টেরিক হিন্ড্রেন্স বেশি দিবে। সো আর যত বেশি তত স্টেবিলিটি বেশি বলা যায়, স্টেবিলিটি বেশি, বা সহজ কথা স্টেরিক হিন্ড্রেন্স বেশি, স্টেরিক ইফেক্ট হবে বেশি। স্টেরিক ইফেক্ট কি ভাইয়া, রিয়াকশন না করতে চাওয়ার প্রবণতা ব্যাপারটা আর কি, মানে তার পজিশনের জন্য সে রিয়াকশন করতে মানে বাধা দিতেছে আর কি, রিপালস করতেছে, যে না আমি রিয়াকশন করতে দিব না। তাহলে হাইড্রোজেন যত বেশি রিঅ্যাক্টিভিটি তত বেশি, অ্যালকাইল যত বেশি তত আমার স্টেবিলিটি বেশি। এখন চিন্তা করো, এখানে দুইটা হাইড্রোজেন থাকতে পারে, একটা হাইড্রোজেন একটা আর থাকতে পারে, অথবা দুইটাই আর থাকতে পারে। তাহলে তোমরা দেখেই তো বুঝতেছো ভাইয়া, যেখানে হাইড্রোজেন যত বেশি তত রিঅ্যাক্টিভিটি বেশি। তারপর এখানে, তারপর এখানে, এটা আমরা কিসের অর্ডার দেখতেছি ভাইয়া, রিঅ্যাক্টিভিটির অর্ডার দেখতেছি। তাহলে সবসময় মাথায় রাখবা, কিটোন সবচেয়ে কম রিঅ্যাক্টিভ, হাইড্রোজেন গুলা বেশি রিঅ্যাক্টিভ, ক্লিয়ার? আর মিথানেল সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, তারপর নর্মাল অন্য কোনো অ্যালডিহাইড, তারপর হচ্ছে কিটোন। তাহলে অ্যালডিহাইড আর কিটোন বা কার্বনিল কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটির ব্যাপারটা সবাই ক্লিয়ার? বলো, কার্বনিল কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটির ব্যাপারটা আমরা সবাই ক্লিয়ার কিনা? ওকে, রিঅ্যাক্টিভিটির ব্যাপারটা হোপফুলি আমরা সবাই ক্লিয়ার। এটা হচ্ছে জাস্ট কি
যে হাইড্রোজেন কয়টা কি আছে না আছে সেগুলোর বিষয়ে দিয়ে আলোচনা আর কি, নাথিং এলস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা রিঅ্যাক্টিভিটি আমরা ক্লিয়ার। এরপর আমরা জেনারেল মেথড অফ প্রিপারেশন দিকে চলে যাব সরাসরি। প্রিপারেশনে যাওয়ার আগে জাস্ট একটা হিন্ট তোমাদের বলে দেই, এখানে কিন্তু আর এর জায়গায় এরাইলো থাকতে পারে, এখানে আর এর জায়গায় এরাইলো থাকতে পারে, কথাটা বুঝছো? লেটস সে আমি যদি জাস্ট নর্মালি এমনি তোমাকে বলি যে আর সিএইচও যদি থাকে বা এরাইল সিএইচও থাকে, দুইটারই রিঅ্যাক্টিভিটি তুলনামূলক কি হবে, বেশি হবে, কার চেয়ে, কিটোনের চেয়ে। হ্যাঁ, যেমন এই ধরো তোমার কাছে আছে CH3CHO, এটা হলো ধরো অ্যালকাইলের অ্যালডিহাইড বা অ্যালিফেটিক অ্যালডিহাইড। আর অ্যারোমেটিক যদি আসো সেই ক্ষেত্রে হচ্ছে এই যে বেনজালডিহাইড, ধরো এই যে বেনজালডিহাইড, এটা হইতে পারে। কিটোন যদি বলো, কিটোনের ক্ষেত্রে আমরা কি বলি, আর সিও আর। তাহলে এক্সাম্পল কি, ধরো একটা প্রোপানন নিলাম। আর ফিনাইলের ক্ষেত্রে এআর সিও এআর, মানে ব্যাপারটা অনেকটা এরকম, এটাকে আমরা বেনজোফেনন বলি, এটাকে আমরা বেনজোফেনন বলি, এরকম। তো অ্যারোমেটিক আর অ্যালিফেটিক অ্যালডিহাইড কিটোন, দিন শেষে ফাংশনাবিলিটি দুইটারই সিমিলার। অ্যালডিহাইড হচ্ছে রিঅ্যাক্টিভ বেশি, কিটোন হচ্ছে রিঅ্যাক্টিভ কম। ওকে, সবাই ক্লিয়ার ভাইয়া? ছোট্ট করে একটা সি লিখে দিই টিচার ইনবক্সে। ওকে, ডান, ভেরি গুড। সো এইটুকু আমরা সবাই লিখলাম। আচ্ছা, এটুকু দেখলাম। এখন এই যে এইটা পড়ানো শুরুর আগে আমরা একটা নামাজের ব্রেকে চলে যাই। 10 মিনিটের একটা ব্রেক, 7:13-তে আমরা আবার শুরু করবো, ঠিক আছে? নামাজের ব্রেকে যাই, 7:13-তে আমরা আবার ক্লাসটা শুরু করবো। থ্যাংক ইউ।
ব্রেক টাইম শেষ, আমরা কি সবাই চলে আসছি ভাইয়া? একটু টিচার ইনবক্সে জানাই দিই কষ্ট করে। ওকে, সো চলো আমরা হচ্ছে এখন মোটামুটি জেনারেল মেথড অফ প্রিপারেশন আমরা অ্যালডিহাইড কিটোন দুইটারই দেখবো আর কি একসাথে ইনশাল্লাহ। হ্যাঁ, তার আগে সবাই একটু আরেকবার কষ্ট করে জানাই দিও যে ভাইয়ার অডিওটা এবং স্ক্রিনটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, ওকে, ভেরি গুড। চলো আসো, তো ফার্স্টে বলছে হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকোহল। আমরা কিন্তু এটা পড়ছিলাম ভাইয়া, মনে আছে তোমাদের? যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে, মানে জেনারেলটা একটু লিখে দিই, যে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি তুমি অক্সিডাইজ করো, লেটস সে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি তুমি অক্সিডাইজ করো, লেটস সে পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 এর রেসপেক্টে, তাহলে ফার্স্টে তুমি কিন্তু পাবা অ্যালডিহাইড। হ্যাঁ, ফার্স্টে তুমি পাবা অ্যালডিহাইড, লেটস সে অ্যালডিহাইড। আর যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে তুমি অক্সিডাইজ করো পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 এর রেসপেক্টে, তুমি কিন্তু পাবা কিটোন। আর বলো তো ভাইয়া 3 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি হয়? 3 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি হয় মনে আছে? 3 ডিগ্রি অ্যালকোহল, হোয়াট হ্যাপেন্স when you oxidize 3 ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি হয়? নো রিয়াকশন, ভেরি গুড। কারণ ওখানে হাইড্রোজেন বের করার মতো এক্সট্রা কোনো অংশ থাকে না, তাই না? মাশাআল্লাহ, ভেরি গুড রানুম, সাফওয়ান। ওকে, চলো এটা যেহেতু দেখলাম, চলো একটা এক্সাম্পল দেখি। লেটস সে তোমার কাছে 1 ডিগ্রি অ্যালকোহল আছে, CH3CH2OH। এটাতে যদি অক্সিডাইজ করো, ধরো ক্রোমিক অ্যাসিড দিয়ে আর কি, পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 দিয়ে, তখন কি হবে? এই ওএইচটা এই একটা এইচ এর সাথে মিলে ধরো ওয়াটার ফর্ম করে আলাদা হয়ে যাবে, যেহেতু H2SO4 বা নেসেন্ট অক্সিজেন এটা হচ্ছে কি ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে। এবং দেখো কি থাকতেছে, CH3CH, এখন কার্বনের দুইটা হ্যান্ড ফ্রি, ওইখানে অক্সিজেনটা ঢুকে যাবে, নেসেন্ট অক্সিজেন, মানে ফর্ম করবে হচ্ছে অ্যালডিহাইড। আচ্ছা, ফাইনালি যদি তোমার কাছে ধরো 2 ডিগ্রি থাকে, CH3CH3OH, এটাকে যদি তুমি অক্সিডাইজ করো পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড H2SO4 এর রেসপেক্টে, তখন কি হবে ভাই? সিমিলার ঘটনা হবে, OH H এর সাথে চলে যাবে H2O, এন্ড ফাইনালি এখানে কি থাকতেছে, CH3CCH3, এখানে কার্বনের দুইটা হ্যান্ড ফ্রি হয়ে গেছে, এখানে ন্যাসেন্ট অক্সিজেনটা ঢুকে যাবে, ফর্ম করবে হচ্ছে কিটোন, ফর্ম করতেছে কে? কিটোন। ডান। তাহলে এই পোর্শনগুলো আশা করি আমরা সবাই ক্লিয়ার, এগুলো আমরা আগেই পড়ছি। এরপর কি বলছে? ফ্রম অ্যালকাইন। হ্যাঁ, ফ্রম অ্যালকাইন। আচ্ছা, এটা 9-10-এ পড়ছিলাম মোস্ট প্রবাবলি। দেখো, ধরো তোমার কাছে আছে CH, এইটাকে যদি এখন তুমি ধরো ওয়াটার দাও, 20% H2SO4, 2% মার্কিউরিক সালফেট, 2% মার্কিউরিক সালফেট, আর ধরো 60 to 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটাতে দিলাম। এটার একটা রিয়াকশনের নাম আছে, বলতে পারবো ভাই এই রিয়াকশনের নামটা কি? এটা কিন্তু একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, মনে আছে? রিঅ্যারেঞ্জমেন্ট। ফার্স্টে কি হয় ভাইয়া? এই দেখো CH ডাবল বন্ড CH, একটা করে বন্ড ব্রেক হয়, একটাতে ধরো H ঢুকে, একটাতে OH ঢুকে, ঢুকলো, ভালো কথা। এরপর কি হবে ভাই? এটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হলে কি হবে ভাইয়া বলো তো? অক্সিজেন পাই বন্ডটা নিজের দিকে টান দিবে আর হাইড্রোজেনকে এই কার্বনের দিকে দিয়ে দিবে। তো ফাইনালি কি ফর্ম করে দেখো, CH3COH, মানে অ্যালডিহাইড ফর্ম করে। ঠিক আছে, CH3COH মানে অ্যালডিহাইড ফর্ম করে। এই তো হয়ে গেল আমাদের অ্যালডিহাইড ফর্মেশন। এখন দ্য কোয়েশ্চেন ইজ, যদি এরকম হইতো CH3C ট্রিপল বন্ড CH, এটার সাথে যদি ভাইয়া ওয়াটার দিতাম, 20% H2SO4, 2% মার্কিউরিক সালফেট,
60 to 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। বলো তো ভাই এখানে কি প্রডিউসড হইতো? এটা কিন্তু একটু ভেবে চিন্তা করো, এখানে কিছু একটা মেজর মাইনরের বিষয় আসবে এবং ফাইনালি ওরকম ভাবে প্রোডাক্টটা হবে। ঠিক আছে, নাও সবাই এটা করে ফেলো কুইকলি, এটার জন্য 2 থেকে 3 মিনিট সময় পাবা। হ্যাঁ করো ঠান্ডা মাথায়। ওকে, সো চলো দেখি আমরা একটু ঠিকঠাক করি। খেয়াল করো ভাইয়া, এখানে বেসিক্যালি কি হবে, CH3 CH যা আছে তা ডাবল বন্ড CH, এখানে একটা বন্ড খালি, এখানে একটা বন্ড খালি। হ্যাঁ, এটা দুইটা হইতে পারে নাকি, দুইটা হইতে পারে। এখন একটাতে OH ঢুকবে, হ্যাঁ এখানে একটা এরকম হইতে পারে, অথবা এখানে একটা OH এখানে একটা H ঢুকবে, এরকম কিছু একটা হইতে পারে। ওকে, আচ্ছা, সো এখানে একটু খেয়াল করে দেখো, মানে এখানে বিষয়টা কি হবে ফাইনালি, কোনটা কিভাবে কাজ করবে। জাস্ট একটু চিন্তা করো এটারে, ওই যে ইয়ের মতো চিন্তা করো, যে অ্যাসিমেট্রিক অ্যালকাইনের মতো চিন্তা করো, এটা তো অ্যাসিমেট্রিক অ্যালকাইন। তো যেখানে, ও সরি আমি এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিছি না, হুম, একটা ভুল হয়েছে, এই হাইড্রোজেনটা থাকবে না, এই হাইড্রোজেনটা থাকবে না। হ্যাঁ, অ্যাসিমেট্রিক অ্যালকাইন, দেখো যেইখানে কার্বোক্যাটায়ন বেশি বড় হবে ওরকম মনে হবে সেটাই হওয়া উচিত, তাই না? তাহলে দেখো ওই যে মার্কোনিকভ রুলের মতো অনেকটা আর কি, বুঝছো? যেই কার্বনে হাইড্রোজেন কম থাকবে সেটাতে ওইচটা যাবে। তাহলে বেসিক্যালি এটা হবে আমার মেজর প্রোডাক্ট, এটা হবে আমার মাইনর প্রোডাক্ট। তো ফাইনালি কি হয় চলো একটু দেখি, এটাও রিঅ্যারেঞ্জ হবে, এটাও রিঅ্যারেঞ্জ হবে, কি হবে, রিঅ্যারেঞ্জ। তাহলে বেসিক্যালি কি হবে দেখো, এটা এখানে চলে আসবে, এই হাইড্রোজেন এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে, এই হাইড্রোজেন এখানে চলে যাবে। তাহলে ফাইনালি ফর্মুলেট কি হলো, এখানে ফর্মুলেট হলো CH3 CH2 COH, আর এখানে ফর্মুলেট হলো CH3 CO CH3। এটা হবে আমার মেজর প্রোডাক্ট, এটা হবে আমার মেজর প্রোডাক্ট অ্যাসিটোন বা প্রোপানন। ওকে, বলো আইসারটা হয়েছে, ভেরি গুড, সবাই ক্লিয়ার? ছোট করে একটা সি দিয়ে জানাই দিই ভাইকে যেটা আমরা সবাই ক্লিয়ার কিনা। ওকে, সো এই জিনিসটা ভাইয়া বুঝাই দিলাম, এটা একদম সহজ সিম্পল একটা টেকনিক।
ওকে, চলো তাহলে একটু সামনের দিকে যাই ভাইয়া। এটা দেখলাম। এরপর লিখছে জেনারেল প্রিপারেশন কি বলছে, রোজেনমান রিয়াকশন দিয়ে। রোজেনমান রিয়াকশন দিয়ে দেখো, এটাও খুব সহজ। ধরো তোমার কাছে আছে হচ্ছে আর সিও সিএল, আমি যেটা একটা এক্সাম্পল দিই, আর সিও সিএল। এটার সাথে যদি তুমি হাইড্রোজেন দাও, প্যালাডিমিয়াম আর বেরিয়াম সালফেটের মিক্সচার নিয়ে, রোজেনমান রিয়েজেন্ট যেটাকে বলে, হ্যাঁ, তখন কি হবে ভাইয়া, এই এইচটা সিএল এর সাথে চলে যাবে এইচসিএল আকারে, প্লাস এই এইচটা এই গ্যাপে ঢুকে যাবে। তাহলে ফর্ম করলো কি দেখো, আর সিও এইচ, এই জিনিসটা ফর্ম করলো। ঠিক তেমনি অ্যারাইলের ক্ষেত্রেও কিন্তু এইভাবে কাজ করবে, অ্যারাইলের ক্ষেত্রেও এইভাবে কাজ করবে। সো ধরো একটা এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে থাকলো CH3 সিও সিএল প্লাস এইচ আর এইচ, তুমি দিলা কি প্যালাডিমিয়াম আর বেরিয়াম সালফেটের মিক্সচার ভাইয়া, ঠিক আছে। তাহলে কি হবে ভাইয়া, এইচটা সিএল এর সাথে আলাদা হয়ে চলে যাবে HCl, প্লাস এই এইচটা এখানে ঢুকে যাবে, তাহলে ফর্ম করবে হচ্ছে CH3COH। এই তো ফর্মুলেট হয়ে গেল। আর এখানে জাস্ট অ্যারাইল দিয়ে দিলে অ্যারাইলটা কিন্তু চলে আসবে। ওকে, আচ্ছা, তো চলো অ্যারাইলটা এই এখন ইটার্ডেরটা দেখাই দিই, বাই ইটার্ড রিয়াকশন। ভাইয়া মনে আছে ইটার্ড রিয়াকশনে কি কি ইউজ করা হইতো? মাইল্ড অক্সিডেন্ট ইউজ করা হইতো নাকি স্ট্রং অক্সিডেন্ট ইউজ করা হইতো? একটু মনে করে বলো দেখি ভাইয়াকে। ইটার্ড রিয়াকশন, মাইল্ড অক্সিডেন্ট, নামটা মনে আছে নাকি সাফওয়ান? আচ্ছা, না না রাহানো, মাইল্ড, মাইল্ডটা ইটারটা কথা মনে আছে, এটা কি ইউজ করা হইতো, এই যে তোমার কাছে থাকতো হচ্ছে টলুইন, হ্যাঁ, তোমার কাছে থাকতো টলুইন, তুমি এটাতে দিতা CrO2Cl2, ক্রোমিল ক্লোরাইড বলতো এটাকে, মাইল্ড অক্সিডেন্ট, হ্যাঁ, এটা দিতাম। তখন কি হইতো, শুধু বেনজাল ডিহাইড পর্যন্তই ফর্ম করতো, CHO প্লাস H2, এই এটাকে আমরা বলতাম হচ্ছে ইটার্ড রিয়াকশন। কি বলতাম ভাইয়া? ইটার্ড রিয়াকশন। ওকে, ক্রোমিল ক্লোরাইড সহজে লিখে দিলেই হইলো। আর এখানে যদি তুমি নাইট্রিক অ্যাসিড ডাইলুটেড 120°C নাও, তখন স্ট্রং রিয়াকশনটা হবে। হ্যাঁ, এই হইলো ঘটনাটা। ওকে, মনে পড়ছে সবার? বলো ইটার্ড রিয়াকশনের কথাটা। দেখছো ভাইয়া বলছিলাম না, অর্গানিক হচ্ছে খালি রিপিট হবে, একবার তুমি পড়ে ফেলবে ভাইয়া, দেখবো অর্গানিক রিপিট হবে। হুম, আর ভাইয়া প্রতিদিন ক্লাসের লাস্টে তোমাদেরকে মোটামুটি কি করি, যে প্র্যাকটিস করাই না, এটা এটা দিয়ে আশা করি আরো ভালো মতো প্র্যাকটিস হচ্ছে তোমাদের, তাই না ভাইয়া? আচ্ছা, সো এটা তোমরা দেখলা। এরপর চলো প্রিপারেশন অফ অ্যাসিটোফেনন অ্যান্ড বেনজোফেনন। প্রিপারেশন অফ অ্যাসিটোফেনন অ্যান্ড বেনজোফেনন। ধরো তোমার কাছে আছে হচ্ছে বেনজিন, আর আছে অ্যাসিটাইল ক্লোরাইড, দিলাম আমি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের রেসপেক্টে। এটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যাজাইলেশন, মনে আছে? ফ্রিডেল ক্রাফট অ্যাজাইলেশন। সুন্দর মতো HCl আলাদা হয়ে যাবে এবং ফর্ম করবে কি দেখো, এই এটারে বলা হচ্ছে অ্যাসিটোফেনন। এই যে অ্যাসিটোফেনন, এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। আচ্ছা, তাহলে ধরো আমি তোমাকে বললাম সেম টু সেম প্রসেস, সেম টু সেম প্রসেস তোমার বানাইতে হবে বেনজোফেনন, ঠিক আছে। ধরো বেনজিন আছে তোমার কাছে, বেনজিন আছে তোমার কাছে, এমন কি দিলে, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের রেসপেক্টে এমন কি দিলে তুমি পাবা হচ্ছে বেনজোফেনন? বলো ভাইয়া, এমন কি দিলে তুমি পাবা হচ্ছে বেনজোফেনন? বলো, এমন কি দিলে তুমি পাবা হচ্ছে বেনজোফেনন? বলো দেখি ভাইয়াকে, বলো এমন কি দিলে তুমি এখানে পাবা হচ্ছে বেনজোফেনন? হুম, এমন কি দিলে তুমি পাবা হচ্ছে বেনজোফেনন? আরিফেরটা হইছে, ভেরি গুড।
আনিকা, ফুল কম্পাউন্ডের নাম কি? একটু চিন্তা করে বলো, ফুল কম্পাউন্ডের নাম কি হবে? ওকে, তাহলে দেখো, এই সেম জিনিসটাই লেখো না, সিএল সিও, এই যে এখানে বেঞ্জিনটা নিয়ে আসো, এটাও তো ফ্রিডেল ক্রাফট অ্যাজাইলেশন। দেখো, সেম টু সেম ঘটনা, এইচ আর সিএল আলাদা হয়ে গেল, এইচ সিএল প্লাস এই যে কম্পাউন্ডটা ফর্ম করে ফেললো, বেনজোফেনন। সো হয়ে গেল। বলো ইজি না ভাইয়া? এটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যাসিডোফেনন অ্যান্ড বেনজোফেনন। ওকে, প্রিপারেশন অফ অ্যাসিডোফেনন অ্যান্ড বেনজোফেনন মানে এই আগের পেজে আমরা হলো অ্যালিফেটিক আর অ্যারোমেটিক অ্যালডিহাইড বের করা শিখছি, হ্যাঁ, আর এখন মোটামুটি আমরা কি করতেছি, কিটোন বের করা শিখতেছি। হ্যাঁ, এখন ধরো এটার ক্ষেত্রে ভাইয়া যেটা বললাম, ধরো তোমার কাছে আছে হইলো এরকম সিও সিএল, এটার সাথেও যদি তুমি এইচ আর এইচ দাও প্যালাডিমিয়াম বেরিয়াম সালফেটের রেসপেক্টে, তখন এই এইচ একটা সিএল কে নিয়ে চলে যাবে, প্লাস ফর্ম করবে কি, এই যে সিও এইচ, এটার নাম কি, বেনজালডিহাইড। মানে অ্যালিফেটিক অ্যারোমেটিক বোথ অ্যালডিহাইড এখানে বের করছি, আর পরের পেজে হচ্ছে কিটোন বের করছি। ক্লিয়ার? বলো সবার কি এটা লেখা ডান? একটা টিচার বক্সে ছোট্ট করে একটা সি লিখে দাও তো, সবার এটা লেখা ডান কিনা ভাইয়া, এই অংশটা সবার এটা লেখা ডান কিনা, একটু ভাইয়াকে লিখে দাও তো কষ্ট করে। ওকে, তাহলে এটা সবার লেখা ডান। আচ্ছা, এই পেজে তো লিখছো তাই না ভাই, যে এই অংশটুকু রোজেনমান রিয়াকশনের এক্সট্রা অংশটুকু, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, বুঝছো? অনেকে রোজেনমান বলতে খালি বুঝে হচ্ছে ওই যে ক্যাটালিস্ট পয়জন, বাট এটা কিন্তু এটা ছাড়াও আরো ভালো কাজ করে। ওকে, লিখছো এগুলা? একটু নোট থাকলে ভালো আর কি, নিজের একটা অর্গানিকের নোট থাকলে সবসময় এটা মানে ইট গোজ এ লং ওয়ে আর কি, সব জায়গায় কাজে লাগে ভাইয়া এটা, বোর্ডে বলো, অ্যাডমিশনে বলো, সব জায়গায় কাজে লাগে। আচ্ছা, গুড। সো এটাও আশা করি সবার লেখা ডান, তাই না? ওকে, হুম, ওকে গুড, এটাও তাহলে লেখা ডান। চলো তাহলে এগুলা দেখলাম। এখন আমরা দেখবো নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, মানে এই কার্বন, মানে তুমি যেটা দেখতেছো আর কি, কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপে বেসিক্যালি এরকম একটা রিঅ্যাকশন হয়, এ বি, এটাকে বলা হয় নিউক্লিওফিলিক এডিশন। নিউক্লিওফিলিক এডিশন, দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনটা নেগেটিভ, কার্বনটা পজিটিভ, ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এখানে যে এডিশনটা হবে এটাকে আমরা বলতেছি কি, দেখো নিউক্লিওফিলিক এডিশন বলতেছি, মানে নিউক্লিওফাইল এডিশন হবে এখানে। আচ্ছা বলো তো, নিউক্লিওফাইলের সাইন কি, পজিটিভ না নেগেটিভ? বলো দেখি ভাইয়াকে কষ্ট করে, নিউক্লিওফাইলের সাইন কি হয়, পজিটিভ নাকি নেগেটিভ হয়? নিউক্লিওফাইলের সাইন, নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করবে, মানে সে নেগেটিভ হবে, তাই না ভাইয়া? নেগেটিভ হবে। তাহলে দেখো, এটা ধরো প্লাস, এটা ধরো মাইনাস, তাহলে কার্বনটা কি, পজিটিভ না, ওকে অ্যাটাক করবে কি, একটা নিউক্লিওফাইল, এই জন্য এটাকে নিউক্লিওফিলিক এডিশন বলে। এই জন্য এটাকে, মানে সেন্ট্রাল এটম তো পজিটিভ, তো এটাকে নিউক্লিওফিলিক এডিশন বলে, নিউক্লিওফাইল এটাকে অ্যাটাক করতেছে। হ্যাঁ, তাহলে কি হবে খেয়াল করো, তাহলে ফাইনাল কম্পাউন্ডটা হবে অনেকটা এরকম, সিও, এটার সাথে যাবে হচ্ছে এ, সি এর সাথে যাবে বি। এখন এ বি কত রকম হতে পারে সেটা একটু তোমাদের লিখে দিই, দেখো এ বি প্লাস মাইনাস একসাথে লিখলে হচ্ছে এ বি। ধরো এইচ টু, এইচ প্লাস ও এইচ মাইনাস, তারপর ধরো হইতে পারে এইচ এক্স, এইচ প্লাস এক্স মাইনাস, এইচ সিএন, এইচ প্লাস সিএন মাইনাস, তারপর ধরো এইচ মানে এনএইচ থ্রি, এনএইচ থ্রি, তাহলে কি হইতে পারে এইচ প্লাস এনএইচ টু মাইনাস, তারপর হইতে পারে ধরো সিএইচসিএল থ্রি, যে ক্লোরোফর্ম, তাহলে এইচ প্লাস সিসিএল থ্রি মাইনাস, তারপর লেটস সে যে আর এনজিএক্স, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, গ্রিগনার্ড রিএজেন্ট, তাহলে এটার ক্ষেত্রে হইতে পারে যে এমজিএক্স প্লাস আর মাইনাস, অ্যালকোহলও হইতে পারে, আর ওইচ হইতে পারে। ধরো এই পাঁচটাকে একটু বড় করে লিখি,
আর একটু বড় করে লিখি, ধরো অ্যালকোহল মানে H প্লাস আর ও মাইনাস, হ্যাঁ, এইভাবে অনেক কিছু, এটা A প্লাস, এটা B মাইনাস, টোটাল হলো AB, এরকম ভাবে কম্পাউন্ডটা সাজাইতে পারি। ঠিক আছে, ওকে। সো এখন কুইক কাজ তোমাদের, তোমরা সবাই এই যে কি কি কম্পাউন্ড হইতে পারে, হ্যাঁ 7টা কম্পাউন্ড লিখছি না, তার মানে কত রকমের কম্বিনেশন হইতে পারে এই রিয়াকশনটা, এইটা আর এই 7টা সবাই একটু খাতায় লিখে ফেলো, লিখে হলে টিচার বক্সে একটা ডান লেখো, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। এরপর এটাতে আমি এক্সাম্পল দেখাবো, অনেকগুলো এক্সাম্পল দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন। ওকে, সো আমরা লিখে ফেলছি তাই না? চলো এখন তোমাদের কয়েকটা জাস্ট একটা নর্মাল এক্সাম্পল দেখাই, হ্যাঁ। ধরো তোমার কাছে আছে এরকম একটা কম্পাউন্ড, যে কোনো কম্পাউন্ড হতে পারে কার্বনিলের মধ্যে, ঠিক আছে, কার্বনিলের মধ্যে যে কোনো কম্পাউন্ড বলতে কি কি হইতে পারে ভাইয়া, এই বক্সের মধ্যে হইতে পারে H হইতে পারে, আর হইতে পারে অ্যারাইল বা ফিনাইল, যেটাই বলতেছি, হ্যাঁ হইতে পারে, এখানেও সেম H হইতে পারে, আর হইতে পারে অ্যারাইল বা ফিনাইল, যে কোনোটাই হইতে পারে। তো এই সেম জিনিসটা একটু কপি পেস্ট করে নিলাম, আমার কাজে লাগবে একটু পরে, হুম। আচ্ছা, এটার সাথে তুমি রিয়াকশন করতেছো, লেটস সে ধরো অ্যামোনিয়া দাও, ধরো অ্যামোনিয়া দিলাম, হ্যাঁ, বা ধরো হাইড্রোজেন সায়ানাইড দিলাম, তাহলে কি হবে? তখন হচ্ছে এই যে এই পার্টে একটা চেঞ্জ আসবে, চেঞ্জটা দেখাই, দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি অক্সিজেনের বেশি, কার্বনটা হচ্ছে পজিটিভ, আর হাইড্রোজেন হচ্ছে প্লাস, সায়ানাইড হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস যাচ্ছে প্লাসের কাছে, প্লাস যাচ্ছে মাইনাসের কাছে, সেম টু সেম ঘটনা। তাহলে দেখো এই এই, তাহলে ওর কাছে যাচ্ছে অক্সিজেনের কাছে যাচ্ছে H, কার্বনের কাছে যাচ্ছে সায়ানাইড। এইভাবে সমস্ত ধরনের নিউক্লিওফিলিক এডিশন কাজগুলো করবে। তাহলে তোমরা থিওরির টপিকটা বুঝছো তো, তাই না ভাইয়া সবাই? মানে টপিকের ব্যাপারটা তো বুঝছো যে এটা কিভাবে এডিশনটা কাজ করতেছে, হ্যাঁ। ওকে, গুড, চমৎকার। তাহলে এটা আমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, এরপর যদি আমরা একটু সামনের দিকে আসি, ধরো আমাদের একটা টপিক আছে অ্যাসিডিটি অফ আলফা হাইড্রোজেন। আচ্ছা, সবাইকে একটু জিজ্ঞেস করি, যে কেউ একটু, সবাই একটু অ্যান্সার দিও, আলফা হাইড্রোজেন কি? কেউ কি জানি আমরা হোয়াট ইজ আলফা হাইড্রোজেন? এনিওয়ান বলো, আলফা হাইড্রোজেন কি জিনিস? খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু, হ্যাঁ। আলফা হাইড্রোজেন কি? হোয়াট ইজ আলফা হাইড্রোজেন? কেউ জানি বা কোনো আইডিয়া আছে? আচ্ছা, বুঝাই, হুম। ধরো তোমার কাছে একটা কম্পাউন্ড আছে, লেটস সে CH3 CH2 CHO, আর এটা আছে ধরো CH3 CHO, আর এটা আছে HCHO। ভাইয়া ফার্স্ট অফ অল আমরা কি করবো, আমাদের যে মেইন ফাংশনাল গ্রুপ আছে সেটাকে মার্ক আউট করে ফেলবো,
হুম, আচ্ছা জারির সফওয়ান অ্যান্সার দিস, ওকে দেখি ফার্স্টে আমার মেইন ফাংশনাল গ্রুপকে বক্স করে আউট করে দিলাম। হ্যাঁ, এখন একটু খেয়াল করো ভাইয়া, আউট করে দিলাম না? ফাংশনাল গ্রুপের সাথে প্রথম যে কার্বনটা থাকে সেটাই হচ্ছে আলফা কার্বন, আর আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে সেটাই হচ্ছে আলফা হাইড্রোজেন। ওকে, আচ্ছা পরের কার্বনকে বলা হয় বিটা কার্বন, এটাকে বলা হয় বিটা হাইড্রোজেন। ফাংশনাল গ্রুপের সাথে ফার্স্ট যে কার্বনটা থাকে সেটা হচ্ছে আলফা কার্বন, এটাকে বলবো আলফা হাইড্রোজেন। এখন বলো তো এই হাইড্রোজেনের কে আমরা কি বলবো? বলো তো এই যে এই হাইড্রোজেনকে আমরা কি বলবো? কেউ কি বলতে পারবা? এই হাইড্রোজেনকে আমরা কি বলবো? আলফা হাইড্রোজেন বলবো নাকি বলবো না? কি মনে হয়, এটাকে আমরা আলফা হাইড্রোজেন বলতে পারবো নাকি বলতে পারবো না? এটাকে আমরা আলফা হাইড্রোজেন বলতে পারবো কি বলতে পারবো না? বেশ কনফিউজিং কিন্তু। হ্যাঁ, ওকে ফাইন, এটাকে হচ্ছে আমরা আলফা হাইড্রোজেন বলতে পারবো না, কারণ এখানে আলফা কার্বন নাই, তার মানে আলফা হাইড্রোজেনও নাই। সহজ কথা, আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেন থাকবে না, এটা হচ্ছে এই ফাংশনাল গ্রুপের মধ্যে পড়ে, এর এক্সট্রা কোনো বেনিফিট নেই। ওকে, এর এক্সট্রা কোনো বেনিফিট নাই। ওকে, সো চলো এখন তোমাদেরকে কয়েকটা জিনিস লিখতে দিব, যে আলফা হাইড্রোজেন কার কয়টা আছে সেই নাম্বারটা তুমি লিখবা। হুম, ফার্স্ট অফ অল হচ্ছে তুমি লিখবা হচ্ছে C6H5CHO, মানে যেটাকে আমরা বলতেছি হচ্ছে বেঞ্জাল ডিহাইড, এটার আলফা হাইড্রোজেন কয়টা সেটা লিখবা, এটা এক। সেকেন্ড হচ্ছে CH3CHO, এটার কয়টা আছে সেটা লিখবা, টু, থ্রি। যদি কোনো অ্যালকোহল দেখো ভাইয়া, অ্যালকোহল দেখলে ওইটাকে অ্যালডিহাইড বা কিটোনে কনভার্ট করে তারপর তুমি আলফা হাইড্রোজেন বের করবা, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ফোর, ধরো CH3, COH, H, CH3। হুম, এই ওকে, মোটামুটি এই চারটা, আরেকটা হচ্ছে HCHO, আরেকটা হচ্ছে CH3, CH2, CHO। এগুলার আলফা হাইড্রোজেন কয়টা প্রত্যেকটা ভাইকে টিচার বক্সে লিখে দাও, ঠিক আছে? এগুলার আলফা হাইড্রোজেন কয়টা প্রত্যেকটা ভাইকে টিচার বক্সে লিখে দাও, নাও কুইকলি।
ওকে, চমৎকার। চলো দেখি কয়টা কি আছে না আছে, ছোটটা থেকে দেখি। দেখো এটা আমার মেইন ফাংশনাল গ্রুপ, এটা আমার আলফা কার্বন। সো এখানে আমার আলফা হাইড্রোজেন থাকতেছে কয়টা? দুইটা, টু। দেয়ার আর টু আলফা হাইড্রোজেনস ইন দিস কম্পাউন্ড। আচ্ছা, এটা হচ্ছে মেইন ফাংশনাল গ্রুপ, নো আলফা কার্বন। সো আলফা হাইড্রোজেন কয়টা? জিরো, নো আলফা হাইড্রোজেন। ইজি। দেন এটা দেখো, অ্যালকোহল দেখলে ভাইয়া বলছে এটাকে আগে অক্সিডাইজ করে নিবা। হ্যাঁ, অক্সিডাইজ করে নিবা পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 দিয়ে। করলে কি হবে? OH আর H টা চলে যাবে, ওয়াটার প্লাস CH3 CO CH3, এটা ফর্ম করবে। দেখো এটা হচ্ছে আমার মেইন ফাংশনাল গ্রুপ, তাহলে এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন। তাহলে আলফা হাইড্রোজেন কয়টা আছে? 3। এখানেও আছে 3, হুইচ ইজ ওকে। আচ্ছা, এরপর এই যে অ্যালকোহল দেখলে ভাইয়া কি বলছিলাম, সবসময় অক্সিডাইজ করে নিবা, পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড H2SO4। তাহলে কি হবে বলতো? এই OH এখানের এই একটা H এর সাথে নিয়ে ওয়াটার ফর্ম করবে, প্লাস CH3CHO, এটা ফর্ম হবে। তাহলে দেখো এটা আমার মেইন ফাংশনাল গ্রুপ, এটা আমার আলফা কার্বন, তার মানে এটা হচ্ছে আমার আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন কয়টা থাকতেছে? তিনটা। ওকে, এই যে সেম, এই যে মেইন ফাংশন গ্রুপ, এটা আলফা কার্বন, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, কয়টা থাকতেছে? তিনটা। ফাইনালি এইটা নিয়ে আমাদের কাজ আছে, এটা একটু পরে দেখাচ্ছি। বাকিগুলো মিলছে কিনা দেখি। বাকিগুলো মিলছে তোমাদের? বলো, এক ছাড়া বাকি সবারটা মিলছে? একটু রিপ্লাই দাও তো সবাই ভাই কষ্ট করে, এক ছাড়া বাকি সবারটা মিলছে কিনা। হুম, আচ্ছা, এটা বলেছে, কোনো সমস্যা নেই। চলো এক নাম্বারটা দেখি, আসো। ওকে, এক নাম্বারটা হচ্ছে অনেকটা এরকম, তোমরা তো পড়ছো এই, এটাকে চলো অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট করে দেখি, হ্যাঁ? আচ্ছা, সমস্যা নেই। ধরা হয়নি কেন ভাইয়া? 6 নাম্বারটাতে CH3 ধরা হয় নাই কেন? 6 নাম্বারটাতে CH3, এই যে ভাইয়া, এটা হলো আমার মেইন ফাংশনাল গ্রুপের সাথেই যে কার্বন থাকে সেটা হচ্ছে আলফা, এরপর একটা বিটা। হ্যাঁ, আলফাতে দুইটা আছে, এই হইলো ঘটনা, বুঝছো? এই, নাফিসা বুঝছো? জারির কোনটা মিলে না ভাইয়া? সাইদুর মিলছে ভাইয়া? আচ্ছা, ওকে, গুড। চলো এটা দেখা দিই ভাইয়া। খেয়াল করো ভাইয়া, এটা হচ্ছে আমার মেইন ফাংশনাল গ্রুপ, এটা আলফা কার্বন, এটা বিটা, এটাও সেকেন্ডে আসে, এটাও সেকেন্ডে আসে, এটাও বিটা, এটা পরে গামা, এটাও কিন্তু পরে গামা, আর এটা হলো ডেল্টা, 4 নাম্বার আর কি। 1 2 3 4, 1 2 3 4। তাহলে দেখো আলফা কার্বনে আলফা হাইড্রোজেন কিন্তু নাই, আলফা হাইড্রোজেন নাই। ওকে, বলো এটা কি সবাই বুঝছো ভাই? ইনশাল্লাহ সবাই বলো তো একটু কুইকলি, এটা আমরা সবাই বুঝেছি কিনা। ইভেন এটার মতো সিমিলার আরেকটা আছে, দেখো CHO দিলাম, CCl ClCl, এই যে এটা দেখো ফাংশনাল গ্রুপ, এই যে আলফা কার্বন, কিন্তু কোনো হাইড্রোজেন নাই, তার মানে আলফা হাইড্রোজেন হচ্ছে জিরো। এই, সো আলফা হাইড্রোজেন আছে কিনা বা আলফা কার্বন আছে কিনা, এগুলো আমরা সবাই এখন আইডেন্টিফাই করতে পারবো ইনশাল্লাহ। সবাই একটু বলো তো ভাইয়াকে টিচার ইনবক্সে। আচ্ছা, পরে বলছো জারির, আচ্ছা কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এই দুইটা সবাই ক্লিয়ার। তার মানে আলফা হাইড্রোজেন কেন এত গুরুত্ব দিয়ে পড়াচ্ছি জানো? নেক্সট দিন আমাদের কিছু মেকানিজম পড়া লাগবে, এলডল কন্ডেনসেশন, ক্যানিজারো, তারপর হ্যালোফর্ম টাইপের জিনিসপত্র যখন আমরা পড়বো, এই সব জিনিসপত্র পড়তে হইলে আমাদের আলফা হাইড্রোজেন সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকা লাগবে। আলফা হাইড্রোজেন দেখে আমরা শর্টকাটেও পড়তে পারবো, ইভেন ইন দ্য লং রান আমরা সামনেও কাজে লাগবে, বুঝতে পারছো? সেই জন্য আলফা হাইড্রোজেনটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সবাই ছোট্ট করে একটা সি দিয়ে দিই, এটা আমরা বুঝছি কিনা। এরপর আমরা একটা কনভার্সন পড়বো, বাস। হুম, ওকে, গুড, সবাই এটা ক্লিয়ার। আচ্ছা, আসো ফাইনালি তোমাদেরকে একটা কনভার্সন দিব। উম,
ওকে, মোটামুটি এই জিনিসগুলো এ বি সি ডি ই এফ জি কি সবাই একটু ফাইন্ড আউট করো, এটা বললে দেখবো তাহলে অ্যারোমেটিক সবগুলো মোটামুটি সাম আপ হয়ে গেছে। ওকে, নাও করে ফেলো ভাই।
ওকে, হ্যাঁ এসে অ্যান্সার দিছো, ভেরি গুড। চলো তো দেখি কি কি হবে। দেখো ফার্স্ট অফ অল বেনজিন, বেনজিনের মধ্যে ওই যে হাইড্রোজেন আছে তাই না, ফিডেল ক্রাফট অ্যাজাইলেশন করলে কি হবে, HCl আলাদা হয়ে যাবে এবং তৈরি হবে হচ্ছে অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন তৈরি হবে। আর এটা এই যে বেনজোইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করছে, এখানে তৈরি হবে বেনজোফেনন, সিও। দেখো এই HCl চলে যাবে, এটা ঢুকে যাবে, তাহলে এখানে তৈরি হবে হচ্ছে বেনজোফেনন। ডান, শেষ হয়ে গেল কাজ, সহজ জিনিস। এরপর দেখো ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে এখানে তৈরি হবে হচ্ছে টলুইন, বুঝছো না, এখানে তৈরি হবে টলুইন, HCl আলাদা হয়ে যাবে, মিথাইলটা ঢুকে যাবে, টলুইন। ক্রোমিল ক্লোরাইড যদি দাও, এটা হলো কি মাইল্ড অক্সিডেন্ট, মানে বেনজালডিহাইড, আবার অক্সিডেশন করলে হবে বেনজয়িক অ্যাসিড। আর বেনজয়িক অ্যাসিডে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে হবে সোডিয়াম বেনজয়েট, এবং ফাইনালি সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড দিলে কি ডি কার্বক্সিলেশন, শুধু বেনজিন, শুধু বেনজিন, ডি কার্বক্সিলেশন। মানে এইটুক পার্টটাকে আমরা বলি ডি কার্বক্সিলেশন। ওকে, এই হলো ঘটনা। বলো সবার কি মনে পড়ছে, মিলছে, কার কার মিলছে একটু বলো তো ভাইয়াকে টিচার বক্সে, কার কার মিলে গেছে এই পোর্শন। ওকে, গুড, ভেরি গুড। তাহলে এইটুকু হচ্ছে আমাদের সবার কমপ্লিট। আচ্ছা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখছি, যে এ হচ্ছে মিথাইল বিউট 2 ইন, এটাকে ওজন লাইসিস করা হইলো, ওজনিক কম্পাউন্ড, এটা সেটা পাওয়া গেল। এক্সপ্লেইন দ্য প্রিপারেশন অফ 2 ডিগ্রি, প্রিপারেশন অফ এটা 2 ডিগ্রি অ্যালকোহল ফ্রম কম্পাউন্ড সি গিভেন ইন দ্য স্টেম, এটা। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে আরেকটা বিষয় আছে, তোমাদের মনে আছে ভাইয়া, একটা ছোট্ট একটা বিষয় একটু তোমাদেরকে এক্সপ্লেন করে নিই, ছোট্ট একটা বিষয় তোমাদের মনে আছে কিনা। ধরো তোমার কাছে আছে এরকম সি ডাবল বন্ড সি, হুম, এই 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 এই, মনে আছে, এটাকে যদি তুমি ওজোনালাইসিস করতা CCl4 এর প্রেজেন্সে, তখন তুমি কি পাইতা, একটা ওজোনাইড কম্পাউন্ড পাইতা। পরে এটার মধ্যে যখন জিঙ্ক দিতা H2 এর প্রেজেন্সে, তখন কি হইতো, জিঙ্ক অক্সাইড আলাদা হইতো, এবং ফাইনালি তুমি এরকম একটা কার্বনিল কম্পাউন্ড পাইতা, দুইটা। এখন তুমি চাইলে কিন্তু নিজের মতো ওই যে RRH বসায় অ্যালডিহাইড কিটোন পেতে পারো, মনে আছে, তুমি কিন্তু নিজের মতো এখানে RRH বসায় অ্যালডিহাইড কিটোন পেতে পারো। সো এই ওজোনোলাইসিসও কিন্তু মোটামুটি অ্যালডিহাইড কিটোন প্রিপারেশনের জন্য বেশ হেল্পফুল। ক্লিয়ার ভাইয়া, ছোট্ট করে একটা সি লিখে দেই। আচ্ছা, সাইদেরও লিখছো, হ্যাঁ, হুম, ভেরি গুড, সবগুলো লিখছো না, মাশাআল্লাহ, ভেরি গুড। এসিটোফেনন, হ্যাঁ, বেনজোফেনন, হুম, আচ্ছা, ওকে, গুড, ভেরি গুড। সো এটাও ক্লিয়ার, এটাও আশা করি ক্লিয়ার, ওজন লাইসিসের বিষয়টা এটাও আশা করি আমরা ক্লিয়ার। আচ্ছা, আর এই হোমওয়ার্কটা সবাই অবশ্যই ট্রাই করো, এটা কিন্তু এটার সাথেই রিলেভেন্ট, হ্যাঁ, রিলেভেন্ট। ওকে, সো অ্যালডিহাইড কিটোনের একদম বেসিক জায়গায় শুরু করলাম, এই যে আলফা হাইড্রোজেনের ঘটনাটা মনে রেখো, নেক্সট দিন ক্লাসে শুরুতে কাজে লাগবে আমাদের অনেক। আর এই তো মোটামুটি আমাদের আলফা আর মানে অ্যালডিহাইড আর কিটোনের সামারি হচ্ছে এইটুকু আমাদের অংশ, ঠিক আছে। ওকে, সো এই তো আজকের ক্লাস আমাদের এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সবাইকে, কষ্ট করে ধৈর্য ধরে ক্লাস করার জন্য। হোপফুলি সবাই ঠিক মতো বুঝতে পারছো। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো ভাইয়া, ইনশাল্লাহ সামনে দেখা হবে, কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।